তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্রটা আমি যদি আরো একবার দেখে নিই, সংজ্ঞা হচ্ছে কি ছিল, E is equal to F divided by Q। এটা হচ্ছে সংজ্ঞা, যে একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে যে পরিমাণ বল অনুভব করে সেটাকেই বলবো, সেই বলটাকেই বলবো আমরা হচ্ছে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে। আর বিন্দু চার্জের জন্য আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের রাশিমালা কি ছিল, যেখানে একটা এ বিন্দুতে কি পরিমাণ চার্জ আছে, বি দূরত্বে তড়িৎ প্রাবল্যটা হবে হচ্ছে 1/4 পাই এপসিলন নট। এপসিলন নট দিচ্ছি শূন্য মাধ্যম চিন্তা করে, বাই ডিফল্ট আমরা ধরে নিচ্ছি শূন্য মাধ্যম। যে চার্জের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে সেই চার্জটা থাকবে উপরে, আর নিচে থাকবে হচ্ছে ওই চার্জ হতে যে দূরত্বে প্রাবল্য নির্ণয় করতে হবে সেই দূরত্বের উপর স্কয়ার। এই দূরত্বের নাম কি, এখানে এ বিন্দুর চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করতে হবে কোথায়, বি বিন্দুতে, তাহলে দূরত্ব কত, এ বি, সেই দূরত্বের উপর স্কয়ার। এই দূরত্বটাকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তখন আমরা লিখি হচ্ছে 1/4 পাই এপসিলন নট কিউ ডিভাইড বাই আর স্কয়ার। ঠিক আছে, এই দুইটাই সূত্র। একাধিক চার্জ যদি থাকে, আমরা দেখো একটা চার্জের জন্য আর দূরত্বে প্রাবল্যের মানটা বের করলাম, কিন্তু একাধিক চার্জ যদি থাকে তাহলে প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা ভাবে প্রাবল্য নির্ণয় করে নিয়ে তাদের আবার লব্ধি প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, এবার দিকটা একটু দেখে নিচ্ছি আবারও। প্রতিদিনই আমরা আগের ক্লাসটা একটু রিভিউ করে নিই, বেসিক যে জিনিসটা একেবারেই। তো প্লাস চার্জের জন্য প্রাবল্যের দিক কোন দিকে, এই যে প্লাস কিউ চার্জের জন্য প্রাবল্যের দিক হচ্ছে বি বিন্দুতে, প্রাবল্যের দিক হচ্ছে বিন্দুর দিকে। হ্যাঁ, এই যে বি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব এই দিকে। আর মাইনাস চার্জের জন্য প্রাবল্যের দিক হচ্ছে কোন দিকে, বিন্দুর দিকে, সরি চার্জের দিকে। আমরা এটার ব্যাখ্যা করে গত ক্লাসে পড়িয়েছি যে কেন হচ্ছে চার্জের দিকে হচ্ছে, কেন হচ্ছে বিন্দুর দিকে হচ্ছে। ঠিক আছে, তারপর আমরা মুখস্থ করেছি যে যদি প্লাস চার্জ হয় তাহলে যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুর দিকে হবে প্রাবল্যের দিক। আর যদি মাইনাস কুলম্ব চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করতে চাই তাহলে প্রাবল্যের দিক হবে ওই চার্জের দিকে, এই যে মাইনাস কিউ চার্জের দিকে। ঠিক আছে, এই টুক্কা দিয়েই কিন্তু আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারবো মোটামুটি। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, যে যখন আমরা একাধিক চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করতে চাই তখন কিন্তু একটা একটা চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করে নিয়ে, হ্যাঁ, প্রাবল্য নির্ণয় করে নিয়ে তাদের লব্ধি প্রাবল্য নির্ণয় করতে হবে। আর সেই লব্ধি প্রাবল্য নির্ণয় করার জন্য আমরা ভেক্টরের সাহায্য নিব। ভেক্টরটা অলরেডি আমরা কমপ্লিট করেছি। বিভিন্নভাবে লব্ধিটা বের করা যায়, কখনো আমরা সামান্তরিকের সূত্র ব্যবহার করে বের করতে পারি, আবার কখনো লম্বাংশ উপপাদ্যের সাহায্য বের করতে পারি। তো আমরা এখন পর্যন্ত সামান্তরিকের সূত্রের মধ্যেই আছি। ওকে, এবার আসো উদাহরণ আমি আজকে আরো কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তো প্রথমেই আমরা তিনটা চার্জের জন্য বের করে দেখাচ্ছি। গত ক্লাসে আমরা ত্রিভুজের দুইটা কৌণিক বন্দিতে ছিল চার্জ, আজকে দেখাচ্ছি একটা বর্গক্ষেত্র দেখালাম, যদিও দেখতে একটু আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। ধরে নিচ্ছি বর্গক্ষেত্র 1 মিটার 1 মিটার 1 মিটার 1 মিটার। একটু খেয়াল করে দেখি, আমাদের বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যদি উল্লেখ না থাকে আমরা এই বাহুগুলার দৈর্ঘ্য দেখেই কিন্তু আইডিয়া পেতে পারি বা বুঝতে পারবো যে এটা আসলে বর্গক্ষেত্র নাকি আয়তক্ষেত্র। ঠিক আছে, তো এই বর্গক্ষেত্র বুঝতেই পারছি, চারটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে দিয়েছি। তো আমরা কয়েকটা চার্জ দিই, র্যান্ডমলি চার্জ দিচ্ছি। 80 কুলম্ব দিলাম, মাইনাস প্লাস 40 কুলম্ব দিলাম। ঠিক আছে, আর এখানে দাও হচ্ছে মাইনাস হচ্ছে 20 কুলম্ব দিলাম, মাইনাস 20 কুলম্ব দিলাম। ঠিক আছে, এখন মাইনাস 20 কুলম্ব না দিই, এখানে প্লাস 40 দিই, প্লাস 40 কুলম্ব দিলাম। ঠিক আছে, এখানেও প্লাস 40 কুলম্ব দিলাম। আমরা হিসাব নিকাশ করার সুবিধার্থে
মানগুলো একটু সুবিধা মতো ধরে নিলাম, চার্জের মানগুলো। এখানে প্লাস কুলম্ব, এখানেও প্লাস 40 কুলম্ব নিলাম। আমরা চাচ্ছি এখন দেখো, একটা বর্গক্ষেত্রের 3টা কৌণিক বিন্দুতে আমি চার্জ স্থাপন করেছি, হ্যাঁ, এবং চতুর্থ কৌণিক বিন্দুতে প্রাবল্যের মানটা বের করতে চাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট এটা। সি বিন্দুতে প্রাবল্য নির্ণয়, সি বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব, অর্থাৎ সি বিন্দুতে আমরা প্রাবল্যের মানও বের করব, প্রাবল্যের দিকও বের করব। ওকে, তো আমরা শুরু করছি। দেখো, প্রথমে কি করব, আমরা এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, ডি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, কারণ আমাদের প্রাবল্য কিন্তু সি বিন্দুতে আমরা চেয়েছি। ওকে, তাহলে 3টা প্রাবল্য নির্ণয় করার পরের প্রসিডিউরটা বলছি, আগে নির্ণয় করে নিই, ঠিক আছে? এ বিন্দুর চার্জের জন্য লিখে লিখেই করাচ্ছি, তাড়াহুড়ো নেই। এ বিন্দুর চার্জের জন্য এখানে কিছুই দেওয়া নেই, কোনো মাধ্যম দেওয়া নেই, আমরা বাই ডিফল্ট শূন্য মাধ্যম ধরে নিচ্ছি। এ বিন্দুতে চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক, সেই আগের মতোই লেখার ভাষাটা এরকমই হবে। সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক কিরকম, তো আমি যদি লিখে নিই ই অফ এ লিখলাম, হ্যাঁ, যেহেতু এ বিন্দুর চার্জের জন্য প্রাবল্য নির্ণয় করছি, ই অফ এ লিখলাম 1/4πε0 ইন্টু কোন চার্জের জন্য, গত ক্লাসে যেরকমটা বলেছিলাম এ বিন্দুর চার্জের জন্য, তাহলে কিউ এ লিখলাম। কোথায় প্রাবল্য নির্ণয় করব, সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব, তাহলে দূরত্ব কি হবে, এসির উপর স্কয়ার। দিকটা আমরা সাথে সাথে লিখে ফেলবো। দেখো তো, মাইনাস কুলম্ব দেওয়া আছে, মাইনাস কুলম্ব হলে মাত্র আমরা শিখলাম চার্জের দিকে হবে দিক। যদি একটু দেখাই, এই যে একেবারে আমরা এই চার্জের দিকে হবে, এই যে এই তীর চিহ্ন দিয়ে দেখালাম, এটার নাম হচ্ছে ই এ দিলাম, ঠিক আছে? দিকগুলা কিন্তু লাগবে, চিত্র কিন্তু আমাদের আঁকাতে হবে। তোমরা যখন বুঝলা, মনে করো আমি পড়াচ্ছি, তুমি বুঝেছো পুরাটাই, তুমি হাতে হাতে লিখে চিত্র দাগিয়ে দিয়ে কিন্তু বাসায় প্র্যাকটিস করতেই হবে। তাছাড়া পরীক্ষার হলে যে তুমি ফার্স্ট টাইম লিখবা, তোমারটা সহজ হবে না বা সঠিক হবে না। ওকে, এবার দেখো দিকটা হচ্ছে সি এ বরাবর, সি এ বরাবর, তো মানটা বসিয়ে দিচ্ছি, গুণ কিউ এর মান আগেই দিনেই বলেছি। এবার দেখো এসির মানটা কিন্তু আমার এখানে দেওয়া নেই, কিন্তু 4টা বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে সেম সেম। যেহেতু এই কর্ণটা এসি আমার দরকার, এসির মানটা আমরা বের করে নিচ্ছি সেই বিখ্যাত পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। এটা সমকোণী ত্রিভুজ হয়েছে, দেখো তো এ সি বি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এসি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তো আমরা কি পেলাম, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে 2। অতএব এসি ইজ ইকাল টু √2 মিটার। সবগুলো আমরা মিটারে নিয়েছি, যদি মিটারে দেওয়া না থাকতো অঙ্কের মধ্যে তাহলে কিন্তু আমরা মিটার করে নিতাম, সাধারণত সেন্টিমিটার দেওয়া থাকে, আমরা মিটার করে নিব, ঠিক আছে? তো এসির মানটা কত, √2, তার উপর স্কোয়ার দিলাম। ওকে, তারপর হিসাব নিকাশ করলে যেটা পাবো সেটা আমরা এখানে লিখে ফেলছি। 8 নং 72, 7.2, 3.6 গুণ 9 আর 2 11 নিউটন পার কুলম্ব। হিসাব নিকাশ ভুল হতে পারে, ক্যালকুলেটরের সাহায্য নিই নাই, তোমরা একটু দেখো হিসাবটা ঠিক আছে কিনা। তাহলে এই বিন্দুতে আমরা কিন্তু পেয়ে গেছি। এবার সিমিলারলি বি বিন্দুর চার্জের জন্য কিন্তু সি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। বি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক, একই ভাষা বারবার লিখছি, প্রাবল্যের মান ও দিক লিখে লিখে তোমরা অভ্যাস করবা, যাতে করে পরবর্তীতে এই লেখাগুলা ভুল না হয়। ভাষাগুলা নিজের ভাষায় লিখতেছি, হ্যাঁ। তাহলে ই বি লিখলাম, ই বি 1/4πε0 কার চার্জের জন্য, বি বিন্দুর চার্জের জন্য, কিউ বি কোথায়, সি বিন্দুতে, তাহলে বিসি স্কোয়ার, দিক কোন দিকে, পজিটিভ চার্জ, তাহলে হচ্ছে বিন্দুর দিকে। যখনই তুমি কোনো প্রাবল্য বিন্দুর দিকে যাবে তখনই কিন্তু বিন্দু থেকে বের করে দিবে। খেয়াল করো, এইটা যখন চার্জের দিকে ছিল তখন অটোমেটিক্যালি কিন্তু সে বের হয়ে গেছে বিন্দু থেকে, তাই সমস্যা কিন্তু নেই। কিন্তু যখন আমি এখানে বিন্দুর দিকে দিচ্ছি, বিন্দু থেকে কিন্তু বের হয়ে যেতে হবে। এই যে বের করে দিলাম, এই যে টান দিলাম, এটার নাম দেওয়া হচ্ছে ইবি। ইবি, এটা যদি একটু কেটে দিয়ে এখানে সি লিখি, এটার নাম দেওয়া হচ্ছে, মনে করো হচ্ছে এফ, জি লেখো, তাহলে কি লিখবো, বি
সিজি বরাবর, বিসিজি বরাবর। আবারও কথাটা রিপিট করছি, যখন প্রাবল্যের দিক যেহেতু পজিটিভ চার্জ বিন্দুর দিকে হবে, তখন কিন্তু ওই প্রাবল্য বা বল বা যে কোনো ভেক্টর যদি হয়, এক্ষেত্রে প্রাবল্য ওই বের করে দিতে হবে। বিন্দুর দিকে হলে তীর চিহ্নটা রেখাটা আরো বাড়ায়া দিয়ে বের করে দিতে হবে। আর বিন্দু থেকে যদি অটোমেটিক্যালি বের হয়েই যায়, তাহলে তার বের করে দেওয়ার কোনো প্রয়োজনই হচ্ছে না। কারণ আমাদের জানা আছে কোনো বিন্দুতে লব্ধি বের করতে হলে ওই বিন্দুতে দুইটা ভেক্টর লব্ধি বের করার জন্য যে কোণটা দরকার হবে, সেই কোণটা অবশ্যই ওই বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হয়ে যাওয়ার পরে হিসাব করতে হবে। আমি যদি এখানে দিতাম কোণ, তাহলে এটা কিন্তু এই কোণটা কিন্তু দিক না। এই যে এই এখানে দেখো তো, বি বিন্দুর চার্জের জন্য তাহলে কোন দিকে? বিন্দুর দিকে, পজিটিভ চার্জ। তাহলে আমি তো এখানেই তীর চিহ্ন দিতে পারতাম। হ্যাঁ, দিতে পারো, কোনো সমস্যা নাই। এইটাকেই একটু বাড়িয়ে দিব, মানে বিন্দুটাকে বিন্দু থেকে বের করে দিতে হবে। যদি প্রাবল্যের দিক বা বলের দিক বিন্দুর দিকে যায়, তাহলে আরো একটু বড় করে টান দিয়ে বিন্দু থেকে বের করে দিতে হবে। ভেক্টরের সময় আমরা শিখেছি যে ভেক্টরকে সরলরেখা দ্বারা যখন প্রকাশ করি, তীর চিহ্ন সম্বলিত সরলরেখা, তখন জায়গা পরিবর্তন করা যেতে পারে, মান এবং দিকের পরিবর্তন না করে। এই যে আমার বিসি বরাবর যে কথাটা, সেটা কিন্তু সিজি বরাবর একই কথা, কারণ একই দিকেই আছে, আমরা দিকের কোনো পরিবর্তন করি নাই। ওকে, মানগুলো বসিয়ে দিই। ইবি বের করছি আমরা। ইবি ইজ ইকুয়াল টু 9 গুণ 10 টু দি পাওয়ার 9 কিউবি, বি বিন্দুর চার্জের নাম হচ্ছে 40 কুলম্ব, ডিভাইড বাই হচ্ছে 1 স্কয়ার। দেখো এই বি থেকে সি এর যে দূরত্বটা, সেটা কিন্তু 1 দেওয়াই আছে, আমরা এটা বের করে ফেললাম। তাহলে 3.6 গুণ 10 টু দি পাওয়ার 11, 4 নং 36, 2 3 9 2 11। হ্যাঁ, নিউটন পার কুলম্ব। কোন দিকে? আবারও দিকটা উল্লেখ করি, বিসিজি বরাবর, বিসিজি বরাবর। ওকে, একটা দিয়ে বি পেলাম। আর একটা চার্জ আছে, নাম কি? এই যে ডি বিন্দুর চার্জ আছে। এই যে ডি বিন্দুর চার্জের জন্য প্রাবল্যের মানটা বের করে নিতে হবে। ডি বিন্দুর চার্জের জন্য, ডি বিন্দুর চার্জের জন্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, ডি বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান অধিক, সি বিন্দুতে প্রাবল্যের মান অধিক। ঠিক আছে, মান অধিক। আমরা বারবার এই কথাটা লিখছি, মান অধিক। তাহলে ইডি লেখো। ইডি লেখার পর আমরা লিখবো, সেই সূত্র সহকারে বসাবো কোন চার্জের জন্য? ডি বিন্দুর চার্জের জন্য। তাহলে কিউ ডি কোথায়? সি বিন্দুতে। তাহলে সিডির উপর স্কয়ার। দিক কোন দিকে? দেখো তো, পজিটিভ চার্জ সি বিন্দু, তাহলে সি বিন্দুর দিকে। ভালো করে খেয়াল করো, যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করছে সেই বিন্দুর দিকে, সেই বিন্দুর দিকে। তাহলে বের করে দিতে হবে, সেই বিন্দুর দিকে হলেই আমাদের বের করে দিতে হবে। নাম দিলাম হচ্ছে এইচ। তাহলে কি? ডিসি এইচ বরাবর, ডিসি এইচ বরাবর। মানগুলা বসিয়ে দিই। 9 গুণ 10 টু দি পাওয়ার 9 গুণ, এখানে পাবো আমি 40 ভাগ হচ্ছে 1 স্কয়ার, সমান সমান 3.6 গুণ 10 টু দি পাওয়ার 11 নিউটন পার কুলম্ব। ঠিক আছে, এটা গেল আমাদের হচ্ছে ডিসিএইচ বরাবর। তিনটা প্রাবল্য কিন্তু বের করে নিয়েছি, তিনটা প্রাবল্য কিন্তু আমরা বের করে নিয়েছি। এখন আমাদের এই তিনটা প্রাবল্যের লব্ধিটা বের করতে হবে। আমরা চেয়েছি সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো। সি বিন্দুতে কয়টা প্রাবল্য পেয়েছি? এ বিন্দুর চার্জের জন্য একটা প্রাবল্য পেয়েছি, বি বিন্দুর চার্জের জন্য একটা পেয়েছি, সি বিন্দুর চার্জের জন্য। তাহলে সি বিন্দুতে তিনটা প্রাবল্য পেয়েছি। এই তিনটা প্রাবল্যের এখন লব্ধি বের করব। এই লব্ধি বের করা একটু ভালোভাবে শিখে নিই। বিভিন্ন ভাবে বের করা যেতে পারে। আমরা সামুদ্রিকের সূত্র ব্যবহার করছি, মাত্র তিনটা ভেক্টর, তো তিনটা ভেক্টরের ক্ষেত্রে আমরা ইজিলি সামুদ্রিকের সূত্র দিয়েই ব্যবহার করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, আমি চিত্রটা আবার ড্র করে নিচ্ছি, চিত্রটা আরো একবার ড্র করে নিচ্ছি, আরো একবার ড্র করে নিচ্ছি। ঠিক আছে, এটা ছিল এই বরাবর, এটা ছিল এই বরাবর, এটা ছিল ইডি, এটা ছিল ই বি, এটা ছিল হচ্ছে ই ই এ, ই এ, ই এ, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। ঠিক আছে, এই তিনটা আমাদের প্রাবল্য ছিল। এখানে ছিল চার্জ, চার্জগুলো আমি যদি আরেকবার লিখে নিই, 80 কুলম্ব প্লাস 40 কুলম্ব, এখানে আমি প্লাস 40 কুলম্ব দিয়েছিলাম, তাই না? এখন খেয়াল করো, এবার তিনটা প্রাবল্য দিকে খেয়াল করো। যে বিন্দুতে লব্ধি প্রাবল্য নির্ণয় করছি, এই যে সি বিন্দুতে, সেখান থেকে দেখো তো তিনটা ভেক্টর কি বের হয়ে গেছে? এবার উত্তর হচ্ছে হ্যাঁ, বের হয়ে গেছে। বের যদি না হতো আমরা কিন্তু বের করে দিতাম, টেনে বের করে দিতাম, তীর চিহ্নটা যেদিকে ছিল সেদিকে একটু টানলেই বের হয়ে যাবে।
এবার আমরা দেখব, আমি প্রথমে আমি যেহেতু বললাম যে সামুদ্রিকের সূত্রের মাধ্যমে প্রাবল্যটা বের করতে চাই, সামুদ্রিকের সূত্র অনুযায়ী আমরা জানি যে আর ইজ ইকাল টু ওই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p/q cos আলফা ওভার রুট, অর্থাৎ দুইটা ভেক্টরের লব্ধি কিন্তু একসাথে বের করা যায়। তাই আমরা এখন দেখব কোন দুইটা ভেক্টরের মধ্যে, একটা ভেক্টরের নাম কি ইবি, একটা ভেক্টরের নাম কি ইএ, একটা ভেক্টরের নাম কি ইডি, এই তিনটা ভেক্টরের মধ্যে কোন দুইটার মধ্যে কোন দুইটা বের করব, আমাদের হিসাব নিকাশ করার সুবিধার্থে এগুলো চিন্তা করব। কোন দুইটার মধ্যে 0 ডিগ্রি কোণে আছে, 0 ডিগ্রি নাই, তারপর খুঁজবো 180 ডিগ্রি আছে কিনা, নাই, তখন খুঁজবো 90 ডিগ্রি, তারপরের কথা অন্যটা। এই তিনটা আগে আমরা বুঝে নিই, যে আমাদের হিসাব নিকাশ করার সুবিধার্থে আমরা দেখব কোন দুইটা ভেক্টরের মধ্যে 0 ডিগ্রি কোণ আছে। 0 ডিগ্রি মনে করো নেই, কোন দুইটার মধ্যে 0 ডিগ্রি নেই, তখন খুঁজবো আমরা হচ্ছে কোন দুইটার মধ্যে 180 ডিগ্রি আছে, নেই, তখন খুঁজবো আমরা মনে করো হচ্ছে 90 ডিগ্রি। এখানে খেয়াল করো, এই ইবি এবং ইডির মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, আদারওয়াইজ আর কোনোটার সাথে কোনোটার কোণ 0 ডিগ্রিও নেই, 180ও নেই। 0 ডিগ্রি খুঁজে পেলাম না, 180 খুঁজলাম, এটাও পেলাম না, তারপর আমরা 90 ডিগ্রি খুঁজবো। হ্যাঁ, 90 ডিগ্রি কিন্তু পেয়ে গেছি। 90 ডিগ্রি কত পেয়ে গেছি, এই ইডি এবং ইবি এই দুটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। বুঝতেই পারছো, এটা কিন্তু 90 ডিগ্রি, এই যেটাই বরাবর এটাই বরাবর 90 ডিগ্রি। তাহলে আমরা এখন লিখবো ওই দুইটার লব্ধি আগে বের করে নিব, ওই দুইটার লব্ধি আগে বের করে নিব। তাহলে কি লিখবো, যে ইবি এবং এটা ইবি, হ্যাঁ, ইবি এবং ইডি এর লব্ধি, লব্ধির মান খেয়াল করে দেখো, ই বিডি লিখলাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ইবিডি মানে হচ্ছে, আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে ইবি এবং ইডি এর লব্ধির মান কত হবে। আগেই জেনেছি যে দুইটা ভেক্টর লব্ধি বের করার সেই সামুদ্রিকের বিখ্যাত সূত্র আর ইজ ইকাল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p/q cos আলফা ওভার রুট। তাহলে এখানে তো আর পি কিউ সিম্বল নেই, এখানে কি সিম্বল আছে, ইবি আর ইডি। তাহলে ইবি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার প্লাস 2 ইবি ইডি cos আলফা। আলফা মানে যে দুইটার ভেক্টরের আমি লব্ধি বের করছি, এখানে কার কার লব্ধি বের করছি, ইবি আর ইডি, তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো, রুট ওভার অফ ইবি স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার প্লাস হচ্ছে 0। তোমাদের মনে প্রশ্ন, স্যার এখানে ইবি স্কোয়ার লিখলেন কেন, কারণ ইবি আর ইডির মান কিন্তু সমান। খেয়াল করে দেখো, ইবির মানও যা, ইডির মানও কিন্তু তাই। এই যে ইবির মানটা কত পেয়েছি, এটা, ইডির মানও এটাই পেয়েছি, তাই আমরা একই সিম্বলে নিয়ে আসলাম তাই হিসাব নিকাশ করার সুবিধার জন্য। তাহলে ইবি স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার ইজ ইকাল টু কত, 2ইবি স্কোয়ার। তাহলে ই অফ বিডি ইজ ইকাল টু হচ্ছে 2ইবি স্কোয়ার ওভার রুট ইজ ইকাল টু √2 ইন্টু ইবি, √2 ইন্টু ইবি। এবার বসায় দাও, √2 গুণ ইবির মান হচ্ছে 3.6 গুণ 10⁻11 নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব, ঠিক আছে। তাহলে আমি যদি একটু হিসাব নিকাশ করে নিই, 3.6 পাচ্ছি 5.09, 5.09 গুণ 10⁻, হচ্ছে 5.09 গুণ 10⁻11 নিউটন পার কুলম্ব। ওকে, এবার দেখো, আমি এখন আর ইবি আর ইডি উচ্চারণ করব না, কারণ ইবি আর ইডির মধ্যবর্তী কিন্তু লব্ধিটা পেয়ে গেছি। কি পেয়েছি, ই অফ বিডি পেয়েছি। এই ই অফ বিডির সাথে দেখো দুইটার লব্ধি কিন্তু বের করে ফেললাম। এখন এই দুইটা লব্ধি যা পেয়েছি তার সাথে তৃতীয়টার লব্ধি বের করব, তার সাথে তৃতীয়টার লব্ধি বের করব। তার আগে যেটা আমরা দুইটা লব্ধি বের করলাম, লব্ধির দিক লাগবে না, হ্যাঁ লাগবে। তাহলে এই দুইটার একটু লব্ধির দিক বের করি। এটা আমাদের জানা আছে, দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, আবার বলছি, দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, যে এটা একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর, মনে করো ফর এক্সাম্পল এটার নামও মনে করো পি, এটার নামও পি, দেখতেই পাচ্ছ দুইটা ভেক্টর কিন্তু সমান। তার লব্ধি কোন দিক দিয়ে যাবে, একবারে মাঝখান দিয়ে যাবে, একবারে মাঝখান দিয়ে যাবে। তার মানে এই পুরা কোণের মান যা হবে, লব্ধি এটার সাথে অর্ধেক কোণ উৎপন্ন করবে, এটার সাথে বাকি অর্ধেক কোণ উৎপন্ন করবে। পুরা কোণ পি এবং পি এর মধ্যবর্তী কোণ যদি 70 80 আচ্ছা 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণ হবে 30, এই কোণ হবে 30। আমরা জেনেছি সমান হইলে লব্ধি একবারে মাঝখান দিয়ে যায়। এখানে সেই ঘটনাই ঘটেছে, ই অফ বি ইজ ইকাল টু ই অফ ডি। বি আর ডি এর যে লব্ধিটা বের করেছি তাদের দিকটা বের করার জন্য আমার হিসাব নিকাশ করে দেখানোর দরকার নেই,
যেহেতু ইবি এবং ইডি এর মান সমান, তাই আমরা কি করছি, লিখবো যেহেতু ইবি ইজ ইকুয়াল টু ইডি, অতএব আহ, অতএব অতএব ইবিডি ইবিডি কাকে সমাধিখণ্ডিত করে, ইবিডি কোণ, এখানে লেখো, এই যে কোণ হচ্ছে, এটার নাম কি ছিল আমাদের, এটার নাম ছিল জি, এটার নাম ছিল এইচ সম্ভবত, হ্যাঁ তাই তো দিছিলাম, এটার নাম জি, এটার নাম এইচ। তাহলে দেখো তো, কোণ এইচ সি জি, জি সি এইচ কে সমাধিখণ্ডিত করে, জি কোণ এই লব্ধিটা, অতএব লব্ধি, এই যে একটু লিখে নি ছোট করে, অতএব লব্ধি ইবিডি কোণ জিসিএইচ জিসিএইচ কে সমদ্বিখণ্ডিত করে। এটার জন্য আলাদা করে আর নতুন করে বের করে দেখানোর দরকার নাই, এটা আমরা সরাসরি লিখবো, একে সমদ্বিখণ্ডিত করে, যার দিক একটু দেখাই, সমাধিখণ্ডিত করলে কোন দিক দিয়ে যাবে, এই যে এই দিক দিয়ে যাবে, এই যে দেখো, এই যে লাল করে দেখালাম, এইটা হবে হচ্ছে ই অফ বিডি এর দিক, ই অফ বিডি এর দিক, যার দিক কার, এই যে ই অফ এ এর সাথে আমি লব্ধি বের করবো না এখন, ই অফ বিডি এর লব্ধি এখন কার সাথে বের করব, ই অফ এ এর সাথে বের করব। তাহলে যার দিক ই অফ এ এর বিপরীত দিকে, বিপরীত দিকে, না বোঝার কোনো কারণ নাই, অতি আস্তে আস্তে করালাম কিন্তু। তাহলে আমি এখন দেখো তো, ই অফ বিডির সাথে ই অফ এ এর লব্ধি বের করব, কারণ আমার ই অফ বি এবং ই অফ ডি এই দুটা লব্ধি কিন্তু ই অফ বিডি বের হয়ে গেছে, এই ই অফ বিডি এর সাথে এখন তৃতীয়টার লব্ধি বের করব। তো তৃতীয়টা কে বাকি আছে, ই অফ এ বাকি আছে। তাহলে ই অফ এ আর ই অফ বিডির মধ্যে কোণ লাগবে না, হ্যাঁ কোণ লাগবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। খেয়াল করো, এটা হচ্ছে ই অফ বিডি এর দিক, আর এইটার দিক হচ্ছে ই অফ এ এর দিক, জাস্ট অপোজিট, জাস্ট অপোজিট। কেন অপোজিট, এটা একবারে মাঝখান দিয়ে গেছে, আর এটা তো মাঝখান দিয়ে যাই, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই না। তাহলে এখন দেখো, অতএব অতএব ই ইজ ইকাল টু, টোটাল গুলার তিনটা মিলে লব্ধি পা বললো, দুইটা মিলে কি ই অফ বিডি, আর ই অফ এর মান কত, ই অফ এর মানটা হচ্ছে বিয়োগ হয়ে যাবে। কেন, কারণ হচ্ছে ই অফ বিডি আর ই অফ এ জাস্ট অপোজিট, জাস্ট বিপরীত দিকে ক্রিয়া করছে, বা জাস্ট 180 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। আমাদের জানা আছে ভেক্টর থেকে, দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের লব্ধির মান হবে হচ্ছে তাদের মানের বিয়োগফলের সমান। তাহলে ই অফ বিডি ই অফ এ পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল আছে, তীর চিহ্নের মাধ্যমে বুঝতেই পারছো, তাহলে তাদের দিক কোন দিক, তাদের লব্ধির মান কত হবে, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলেই পেয়ে যাব। আমরা বিয়োগ করার সময় একটু খেয়াল রাখবো যে বড়টা থেকে ছোটটা যেন বিয়োগ করি, ঠিক আছে। এখানে ই অফ বিডির মানটা বড়, ই অফ এ এর মানটা কিন্তু ছোট, ই অফ এ এর মানটা ছোট, তাই আমরা ই অফ বিডি এবং ই অফ এ বিয়োগ করে নিয়েছি, কিন্তু ই অফ বিডি আগে লিখেছি। যেহেতু ই অফ বিডি বড়, তাই দিকটা কোন দিকে হবে, যেটা বড় সেইটার দিকে হবে। বড়টার দিক কোন দিকে ছিল দেখো তো, এই যে এই বরাবর ছিল, এটার নাম হচ্ছে, যদি এল দাও, এল দাও, তাহলে সিএল বরাবর, সিএল বরাবর দিয়ে দিলাম, ঠিক আছে, সিএল বরাবর, সিএল বরাবর, বা এইভাবে লিখতে পারো ই অফ বিডি এর দিকে, যেহেতু একবার এটা দিকতে দেখাইছো। কার দিকে হয়, যখন দুইটা ভেক্টর বিয়োগ করার মাধ্যমে বা বিপরীত দিকে ক্রিয়াশীল হয়ে হয়, তখন তাদের লব্ধি যখন আমরা বের করি বিয়োগ ফলের মাধ্যমে, মানের বিয়োগ ফলের মাধ্যমে, তাদের দিক হয় হচ্ছে বড় ভেক্টরটার দিকে। ই অফ বিডি কত, 5.09 গুণ 10⁻11 বিয়োগ 3.6 গুণ 10⁻11, ঠিক আছে, সমান সমান হিসাব নিকাশ করলে যেটা পাবো সেটাই হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, 1.49, 1.49 গুণ 10⁻11 নিউটন পার কুলম্ব। দিক কোন দিকে, ই অফ বিডি এর দিকে। আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, মানও বের করেছি আমরা, দিকও বের করেছি। একটু বড়, কারণ তিনটা চার্জের জন্য আলাদা আলাদা ভাবে প্রাবল্য বের করেছি, যে কোনো দুইটার মধ্যে লব্ধি বের করেছি, আবার যা পেয়েছি লব্ধি তার সাথে তৃতীয়টার আবার লব্ধি বের করেছি, যার কারণে অঙ্কটা একটু বড় হয়েছে, কিন্তু সহজ, কঠিন কিন্তু না। এটা অবশ্যই দেখবা, ভালোভাবে হচ্ছে আয়ত্তে নিবা, পরীক্ষায় কিন্তু এ ধরনের আসতে পারে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিব আমি, হোমওয়ার্কটা হচ্ছে সেম ক্যাটাগরির অঙ্ক, আমি হোমওয়ার্ক দিচ্ছি সেম ক্যাটাগরি, হ্যাঁ সেম ক্যাটাগরি অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, ওইটা আগে করবা, কমপ্লিট করবা, নিজ হাতে লিখে লিখে করবা, পারবো বলে বসে থাকবা না যে পারবো। এখন তোমাদের কিন্তু অনেকটাই সময়, কলেজে মাত্র কটা ক্লাস হয়, কলেজে যদি আহ লেখা কি বলে খেলাধুলা অংশগ্রহণ না করতে চাও বা পারো না, এরকম যারা আছো, কলেজের লাইব্রেরিতে বা যেখানে ফাঁকা জায়গা সেখানে বসে পড়তে পারো কিন্তু, ঠিক আছে।
আমি এখন 2 সেন্টিমিটার দিলাম, 2 সেন্টিমিটার দিলাম, 2 সেন্টিমিটার দিলাম। তোমাদের ক্লাস হবে হচ্ছে ওই 3টা ক্লাস হবে সম্ভবত, 3টা না, কটা কটা 10:30 পর্যন্ত কটা ক্লাস হয়? 3টা মনে হয় সম্ভবত আর কি, নাকি? 11টার সময় পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা। এখানে দেওয়া হচ্ছে, এখানে দিচ্ছি হচ্ছে এখানে দিচ্ছি হচ্ছে -20 কুলম্ব, -20 কুলম্ব, ঠিক আছে। এখানে দিলাম হচ্ছে প্লাস হচ্ছে 60 কুলম্ব। এটার নাম দিলাম হচ্ছে এ বি সি ডি। সেম অঙ্ক দিলাম, খালি আমরা চিহ্নগুলো একটু পাল্টায় দিলাম। মানে এই এবার আগে যেমন অন্য বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে বলেছিলাম, এবার আমি বললাম বি বিন্দুতে, বি বিন্দুতে প্রাবল্য বা লব্ধি প্রাবল্য, একই কথা, প্রাবল্য বা লব্ধি প্রাবল্য নির্ণয় করব। ঠিক আছে, লব্ধি প্রাবল্য নির্ণয় করো। আজকেই করে ফেলবা, আজকেই করে ফেলবা, না পারলে আমাকে বলবা, কালকে তো কলেজে আছি। ওকে, লব্ধি প্রাবল্য নির্ণয় করো, চেষ্টা করতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের 3 চার্জের জন্য হয়ে গেল। একটা বর্গক্ষেত্র, 3টা কৌণিক বিন্দুতে চার্জ দেওয়া আছে, চতুর্থ কৌণিক বিন্দুতে প্রাবল্য বের করতে হবে, চতুর্থ কৌণিক বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। ঠিক আছে, যদি এটা পেরে যাও, এই বি বিন্দুতে প্রাবল্য যদি পেরে যাও, ঠিক আছে, তো তোমরা একটা কাজ করতে পারো, আমি যদি একটু দেখাই, তোমরা একটা কাজ করতে পারো, কেন্দ্রে প্রাবল্য নির্ণয় করে দেখবা পারো কিনা। যদি পারো, এটা না পারলে দোষের কিছু না। ও বিন্দু যদি পারো, তাহলে ও বিন্দুতেও প্রাবল্যটা বের করবা। ও বিন্দুতে যদি ওটা পারো, তাহলে এটা করবা, লব্ধি প্রাবল্য নির্ণয় করো। ঠিক আছে, লব্ধি প্রাবল্য নির্ণয় করো, এটা আমাদের, আমি হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, কিসের মান? বি এর চার্জ দিই নাই, বি এর চার্জ তো বি বিন্দুতে, তো বি বিন্দুতে প্রাবল্য বের করতে বলেছি, বি বিন্দুতে চার্জ দিই নাই তো। এই যে একটা চার্জ, এই যে একটা চার্জ, এটা চার্জ, যে কয়টা চার্জ দেওয়া থাকবে সেই কয়টা চার্জের জন্য প্রাবল্য বের করব। ঠিক আছে, ও বিন্দুতে যখন প্রাবল্য বের করব, তখন কি বি বিন্দুতে চার্জ থাকা খুব জরুরি? না, একটা চার্জ থাকতে পারে, 2টা চার্জ থাকতে পারে, 3টা চার্জ থাকতে পারে, 4টা চার্জ থাকতে পারে। এখানে আমাদের 3টা চার্জ আছে, যে কটা চার্জ আছে সেই কটা চার্জের জন্য প্রাবল্য বের করব আগে, তারপর ওইগুলোর আবার লব্ধি বের করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখো, তাহলে ওইটা করবা। 3টা চার্জ দেওয়া আছে, 4টা চার্জ আমরা নেক্সট দিনে করব, 4টা চার্জ। আজকে আমি 3টা চার্জ পর্যন্ত করলাম। এবার দেখো, আরো একটা উদাহরণ নিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যে 2টা চার্জ দেওয়া আছে একটা সরল রেখার, 2টা বিন্দু, এ বিন্দু +80 কুলম্ব +40 কুলম্ব, এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, এই 2টা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মনে করো 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। ওকে, 20 সেন্টিমিটার। এ বিন্দুতে আছে 80 কুলম্ব চার্জ প্লাস, বি বিন্দুতে আছে 40 কুলম্ব চার্জ প্লাস। আমাদের প্রশ্ন হচ্ছে এ বি এর সংযোগ রেখার, এ ও বি এর সংযোগ, সংযোগ সরল রেখার, সংযোগ সরল রেখার কোন বিন্দুতে, কোন বিন্দুতে প্রাবল্যের মান 0? তোমরা 9-10-এ করেছো এগুলো, প্রাবল্যের মান 0। ঠিক আছে, আমরা মুখস্থ করছি না, আমরা বুঝে বুঝে তারপর করবো। ঠিক আছে, কোন বিন্দুতে প্রাবল্যের মান 0? আমরা সংজ্ঞা পড়েছি, বলতো প্রাবল্যের সংজ্ঞাটা কি ছিল? বল, এটা এক ধরনের বল, স্পেশাল বল। কোন স্পেশাল বল? একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে যে বল অনুভব করে, একক ধনাত্মক চার্জ। অন্য কোন চার্জের জন্য বল যে অনুভূত হয় সেটাকে আমরা প্রাবল্য বলি না, সেটা আমরা হচ্ছে শুধুই বল বলি। কিন্তু +1 কুলম্ব চার্জ তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে যে বল অনুভব করে তাকে আমরা বলের পাশাপাশি প্রাবল্যও বলি। তো প্রাবল্য কথাটার মধ্যে কিন্তু বেসিক্যালি কি আছে? বল আছে। ঠিক আছে, প্রাবল্যের মধ্যে আছে হচ্ছে বল। একটু কমন সেন্স খাটাই তো, এটা কমন সেন্স খাটাই তো আমরা, খেয়াল করো তো। আমি প্রথমে বেসিকটা একটু দিয়ে নিচ্ছি, যে এখানে একটা বস্তু আছে মনে করো, এখানে যে কোনো একটা, আমরা ওই রিয়েল লাইফে একটু দেখি, এখানে একটা বস্তু আছে মনে করো, হ্যাঁ, এখানে যে কোনো একটা বস্তু আছে, এখানে যে কোনো একটা বস্তু আছে, ধরে নিলাম এইটাই একটা বস্তু। খাতার উপর একটা বস্তু রেখেছি,
আমি যদি এই দিক থেকে একটা বল প্রয়োগ করি, খেয়াল করো তো, আমি এই দিক থেকে একটা বল প্রয়োগ করলাম, তো এই বস্তুটা যাচ্ছে, মনে করো যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, কিন্তু আমি আঙ্গুলের মাধ্যমে এই বস্তুর উপর বল প্রয়োগ করেছি। এই যে কালো যে বস্তুটা, এই বস্তুটাকে আমি এটা হিসাবে নিয়েছি রিয়েল লাইফে, হ্যাঁ বল প্রয়োগ করে চলে যাচ্ছে। তো আমি যদি ওই দিক দিয়ে আরো একটা বল প্রয়োগ করি, আমি আঙ্গুলের মাধ্যমে যেদিকে একটা বল প্রয়োগ করলাম সেই দিকে যদি আরো একটা বল প্রয়োগ করি, ছোট হোক অথবা বড় হোক, সেটা কিন্তু ওই দিকে আরো জুড়ে যাবে বস্তুটা। এদিকে একটা বল প্রয়োগ করছি, আরো একটা বল যদি ওই দিকেই বল প্রয়োগ করি, আরো জুড়ে চলে যাবে বস্তুটা কিন্তু থামার কোনো প্রশ্ন নেই। এবার দেখো তো, এই দিক দিয়ে যে যে বল প্রয়োগ করছি, অন্য একটা আঙ্গুলের মাধ্যমে আমি এই দিকে বল প্রয়োগ করলাম, উল্টা দিকে, তাহলে কিন্তু বস্তুটা যদি এই দিক থেকে এবং এই দিক থেকে সমান পরিমাণ বল প্রয়োগ হয় এই বস্তুর উপর, সমান পরিমাণ, দেখো আমি দুই হাতের দুইটা আঙ্গুলের মাধ্যমে এই বস্তুটার উপর সমান পরিমাণ বল প্রয়োগ করেছি, দেখো এই বস্তুটা কিন্তু বামে ডানে সামনে পিছনে কোনো দিকে নড়তেছে না কিন্তু, তার মানে কি বস্তুটা স্থির হয়ে গেছে। এই অবস্থাকে আমি বলছি এই বস্তুটা কি বল ফিল করছে, শূন্য বল ফিল করছে, কারণ সেই দিকেও যেতে পারছে না, সেই দিকেও যেতে পারছে না, তাহলে তার কি, সে কত বড় পরিমাণ বল ফিল করছে, শূন্য পরিমাণ বল ফিল করছে। ওকে, এই বিষয়টাকে বলছি। তাহলে আমরা দেখো তো, একই দিকে যদি আমি একই সমান বল যদি এই বস্তুটার উপর একই দিকে বল প্রয়োগ করতাম, তাহলে কিন্তু বস্তুটা থামতো না, সে কিন্তু একটা বল অনুভব করতো। কিন্তু যদি আমরা একই পরিমাণ বল, সমান বল একেবারে বিপরীত দিক থেকে প্রয়োগ করি এই বস্তুটার উপর, তাহলে কিন্তু বস্তুটা নড়াচড়া করবে না, কোনো জায়গায় থাকবে না, স্থির থাকবে। তাহলে কি আমরা বলতে পারি না যে কোন বিন্দুতে প্রাবল্য বা বল শূন্য হওয়ার শর্ত হচ্ছে ওই বিন্দুতে বিপরীতমুখী দুইটা প্রাবল্যের দিক হতে হবে। এখানে বল বলতে প্রাবল্য বোঝাচ্ছে, কিন্তু বিপরীতমুখী হতে হবে। প্রথম শর্ত বিপরীতমুখী হইতেই হবে, বিপরীতমুখী না হলে কখনোই এই বস্তুটা স্থির থাকবে না, বিপরীতমুখী হতেই হবে। তাহলে শর্ত ওয়ান কি, বিপরীতমুখী। আর শর্ত টু কি, শর্ত টু হচ্ছে উভয় দিক থেকে সমান পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে যে বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হতে হয় বা শূন্য হবে, সেটা কোন দুইটা শর্ত মেনটেন করতে হবে? এক নম্বর শর্ত হচ্ছে প্রাবল্য দ্বয়, এটার জন্য যে প্রাবল্য এবং এটার জন্য যে প্রাবল্য, এই প্রাবল্য দ্বয়ের দিক বিপরীতমুখী হতে হবে। লিখে নিচ্ছি, প্রাবল্য দ্বয়ের, বুঝতে পেরেছ আশা করি, প্রাবল্য দ্বয়ের দিক বিপরীতমুখী হতে হবে, বিপরীতমুখী হতে হবে, এটা এক নাম্বার কন্ডিশন। দুই নাম্বার কন্ডিশন কি, প্রাবল্য দ্বয়ের মান সমান হতে হবে। প্রাবল্য বলতে বেসিক্যালি বল, প্রাবল্য দ্বয়ের মান সমান হতে হবে। তাহলে দেখো, এই দুইটা কন্ডিশন যদি মানে, তাহলেই ওই বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, ওই বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। এবার আমরা খোঁজ করব যে কোন বিন্দুটা সেটা হবে, একটু খোঁজ করে দেখি। আমি চিত্রটা এবার আবার এ পাশে দাগিয়ে নিচ্ছি রাফলি, যে এখানে দেখো তো, এরকম একটা দুটা বিন্দু ছিল, এখানে প্লাস কুলম্ব ছিল কত, 80 কুলম্ব, এখানে ছিল প্লাস 40 কুলম্ব। আমি মনে করো আমি র্যান্ডমলি এই বিন্দুটা এখানে দিলাম, খেয়াল করো, বাইরে দিলাম, এই বাইরে দিলাম, এই বাইরে দিলাম, তিন জায়গা বিন্দু দিয়ে আমি এই জিনিসটা কভার করব। কি খুঁজবে প্রথমে, উভয় চার্জের জন্য প্রাবল্যের দিক বিপরীতমুখী হচ্ছে কিনা, বিপরীতমুখী হচ্ছে কিনা খেয়াল করো। আমি যদি বলি যে স্যার এখানে বিন্দু আছে, এখানে প্রথমে বিন্দু নিচ্ছি, খেয়াল করো, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে সি, এইচ, একটু সংযোগ করে দিই, এ বিন্দুর চার্জের জন্য প্রাবল্যের দিক কোন দিকে হবে, এই বিন্দুর চার্জ কে পজিটিভ, তাহলে এই দিকে হবে, এই যে সি বিন্দুর দিকে। আমি যদি বলি একটু তীর চিহ্ন বড় করে দেখা, এই দিকে দিয়ে হবে। আবার বি বিন্দুর চার্জের জন্য প্রাবল্যের দিক কোন দিকে হবে, বিন্দুর দিকে, যেহেতু পজিটিভ চার্জ, এই দিকে হবে, খেয়াল করে দেখো। তাহলে দেখো তো, আমার কি কন্ডিশন ফুলফিল হলো? উত্তর হচ্ছে না স্যার, কন্ডিশন ফুলফিল হয় নাই, দিক ফুলফিল হয় নাই। দুইটা চার্জের জন্য প্রাবল্য একই দিকে কাজ করছে, তাহলে এটাকে আউট করে দিলাম, এটা ক্রস দিলাম, এটা হবে না, তাহলে বিন্দুটা এ বি এর বাইরে হবে না, তাহলে কোথায় হবে, ভেতরে হবে। তো ভেতরে বিন্দুটা নিয়ে দেখি, নতুন করে দাগায় চিত্র, এ বিন্দুতে প্লাস 80 কুলম্ব আর বি বিন্দুতে হচ্ছে প্লাস 40 কুলম্ব, খেয়াল করো। এবার দেখো তো কি হয়, এই সি বিন্দুটা যেখানে আমি প্রাবল্যের মান শূন্য করতে চাচ্ছি, সেই বিন্দুটা খুঁজ করতেছি, তো এই বিন্দুটা এবার এখানে নিলাম, মাঝখানে এ বি এর সংযোগ রেখার মাঝখানে নিলাম, মাঝামাঝি কোন স্থানে নিলাম। এবার হিসাব করো তো, এ বিন্দুর চার্জের জন্য প্রাবল্যের দিক কোন দিকে হবে, পজিটিভ চার্জ বিন্দুর দিকে, এই যে পজিটিভ চার্জ বিন্দুর দিকে, এই যে তীর চিহ্ন দিলাম,
এবার বি বিন্দুর চার্জটা তো পজিটিভ, তাহলে দেখো তো কোন দিকে হবে, বিন্দুর দিকে, এইদিকে হবে প্রাবল্যের দিক, এই যে এইদিকে। এবার কি আমার কন্ডিশন ফুলফিল হয়েছে? ইয়েস, ফুলফিল হয়েছে। দেখো তো এ বিন্দুর চার্জের জন্য প্রাবল্যের দিক যেদিকে, বি বিন্দুর চার্জের দিক প্রাবল্যের দিক বিপরীত দিকে, একই দিকে কিন্তু না, বিপরীত দিকে। এটা এই দিকে, এটা এই দিকে, এটা এই দিকে, জাস্ট বিপরীত দিকে। তাহলে আমরা একটা কি বলে সিদ্ধান্তে উপনীত হতে পারি যে দুইটা চার্জ যদি একই ধর্মী হয়, দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, তাহলে তাহলে ওই বিন্দুটা, যে বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হতে পারে, সেই বিন্দুটা ওই দুইটা বিন্দু, যে বিন্দুতে দুইটা চার্জ আছে একই ধর্মী, সেই বিন্দুর মাঝামাঝি কোনো জায়গায় হবে। এটা আমরা সিদ্ধান্তে আসলাম। তারপর আমরা ওই বিন্দুটা এখানে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যেখানে হবে, বা মাঝামাঝি কোনো বিন্দু হবে। তারপর আমরা কিন্তু প্রবলেম সলভ করব। ওকে, তাহলে আমি ধরি এইটুকের নাম দাও এক্স, আর এইটুকের নাম দাও হচ্ছে 0.2 বিয়োগ এক্স। খেয়াল করো, 0.2 বিয়োগ এক্স কেন দিলাম? টোটাল দূরত্ব ছিল কত? টোটাল 20 সেন্টিমিটার বা 0.2 মিটার, 0.2 মিটার। তা আমরা বললাম যে এ বিন্দুর চার্জ হতে এক্স মিটার দূরত্বে, এই যে এ বিন্দুর চার্জ হতে এক্স মিটার দূরত্বে প্রাবল্যের মান শূন্য। তারপর আমরা প্রাবল্য বের করে তারপর 2 নম্বর কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেব। 2 নম্বর কন্ডিশন ছিল প্রাবল্য দ্বয়ের মান সমান হতে হবে। দিক আমরা পেয়েছি, প্রাবল্য দ্বয়ের মান হচ্ছে সমান হতে হবে। তাহলে এ বিন্দুর চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক বের করব, প্রাবল্যের মান ও দিক বের করব। এই ধরি কথাটা এখানে ভুল হইল, ধরি এখানে লিখি, ধরি এ বিন্দুর চার্জ হতে, এ বিন্দু হতে এক্স মিটার দূরে বি বিন্দুর দিকে, আচ্ছা বি বিন্দু দূরে এখানে লেখো, সি বিন্দুতে প্রাবল্য শূন্য, প্রাবল্য শূন্য। দেখো এ বিন্দু হতে এই যে আচ্ছা এক দূরে প্রাবল্যের মান শূন্য। তারপর আমরা কি করব? তারপর আমরা ওই সি বিন্দুতে এ বিন্দুর চার্জের জন্য প্রাবল্য বের করব, এবং আবারও বি বিন্দুর চার্জের জন্য প্রাবল্য বের করব, করে এই এ বিন্দুর চার্জের জন্য যে প্রাবল্য পাবো সেই মানটা ইজিক্যাল টু বসায় দিব হচ্ছে বি বিন্দুর চার্জের জন্য যে প্রাবল্য পাবো। তাহলে ওখান থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেলবো। আজকে এই পর্যন্তই থাকলো। ওকে।